সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ময়মনসিংহে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত ৪। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নোট অফ ডিসেন্টের আলোকে সংস্কার হলে ঐকমত্য থাকবে না, নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ চায় বিরোধী দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ৬৮ পাম্পে ফুয়েল পাস ছাড়া জ্বালানি মিলবে না, তালিকা প্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মতো কিছু নেই, আইনমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাম ও উপসর্গের রেকর্ড মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নওদা ও রেজিনগরে জোড়া জয় পেলেন বাঢি মসজিদ নির্মাতা সেই হুমায়ুন কবির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা হলে মার্কিন বাহিনীর উপর হামলার হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হরমুজে যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি, যা বলছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ৪ মে দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে জিআরও জুয়েল রানা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় মোট আসামি ১৯৫ জন। এর মধ্যে ৭০ জন জামিনে আছেন। শেখ হাসিনা সহ ১২৫ আসামি পলাতক রয়েছেন। বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় মোট আসামি ১৭৮ জন। এর মধ্যে জামিনে আছেন ৪১ জন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৩৭ আসামি পলাতক রয়েছেন। দুটি মামলায় মোট ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বর সোহানুর রহমান রঞ্জু ও আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও সাবেক এমপি জান্নাতারা হেনরি সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৩৭৩ নেতাকর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আব্দুর রৌফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ। উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যার অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন, আব্দুল লতিফের বোন সালেহা বেগম এবং একই এলাকার বিএনপি কর্মী সুমন শেখের বাবা আলী শেখ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেন। এদিকে ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ৪। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার ৪ মে দুপুরে ১৫:১২টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই সিএনজি ৩ যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্য মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ৩ নারীর মরদেহ উদ্ধার করি। আহতদেরকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত ৩ নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত
ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরে রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আরও জানিয়ে দেব, নোট অফ ডিসেন্টের আলোকে সংস্কার হলে ঐকমত্য থাকবে না, নাহিদ ইসলাম। জাতীয় রাজনীতিতে সংস্কারের প্রশ্নে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট নিয়ে নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো নাহিদ ইসলাম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নোট অফ ডিসেন্টের আলোকে যদি রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম পরিচালিত হয় তবে জাতীয় ঐকমত্য বলে কিছু থাকবে না। এতে শুধু জুলাই সনদের প্রাসঙ্গিকতাই হারাবে না, বরং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আবারও হোঁচট খাবে। রোববার ৩ মে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক এক জাতীয় কনভেনশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনভেনশনে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতেই নাহিদ ইসলাম দেশের রাজনৈতিক ইতিহাসের একটি নাতিদীর্ঘ চিত্র তুলে ধরেন। তিনি বলেন যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা গত ১৬ বছর লড়াই করেছি, এমনকি স্বাধীনতার পর থেকে বিগত ৫৫ বছর আমায় অব্যাহত রয়েছে। সেই স্বপ্ন বারবার থমকে যাচ্ছে। মুক্তিযুদ্ধে মানুষ জীবন দিয়েছিল একটি সুন্দর আকাঙ্ক্ষা নিয়ে। ২৪-এর গণ অভ্যুত্থানেও মানুষ রক্ত দিয়েছে একই প্রত্যাশায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নানান শক্তির বাধায় আমরা বারবার হোঁচট খাচ্ছি। তিনি অভিযোগ করেন, ৭৫ পরবর্তী সময়ে গণতান্ত্রিক কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, যা ছিল ফ্যাসিবাদের প্রাথমিক রূপ। বিগত ১৬ বছরও দেশ একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। বর্তমানে ২০২৬ সালের নির্বাচনের পর বিএনপি জনগণের সেই স্বপ্নের সাথে প্রতারণা করছে বলে তিনি দাবি করেন। নাহিদ ইসলাম সংস্কারের আইনি ও সাংবিধানিক কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি যে প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার আনতে চাচ্ছে তা টেকসই হবে না। আজ তারা ক্ষমতায় আছে, কিন্তু চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। সংসদের সাধারণ সংশোধনীর মাধ্যমে আনিত পরিবর্তনগুলো যে কোনো সময় আদালত বা পরবর্তী সরকার বাতিল করে দিতে পারে। তিনি মনে করেন, ৭২-এর সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার দোহাই দিয়ে প্রকারান্তরে আওয়ামী লীগের পুনর্বাসন এবং তাদের রাজনীতি ফিরিয়ে আনার পথ উন্মুক্ত রাখা হচ্ছে। বিএনপি বুঝে হোক বা না বুঝে হোক এই কাজটিই করছে। সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন এনসিপি আহ্বায়ক বলেন, সংবিধানের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরির জন্য একটি উচ্চকক্ষ অপরিহার্য, যাতে কোনো সরকার ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধানকে ইচ্ছামতো কাটছাট করতে না পারে। তিনি স্পষ্ট করেন, এই উচ্চকক্ষ হওয়া উচিত ভোটের আনুপাতিক হারে, শুধু আসন ভিত্তিক নয়। এছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগ বন্ধ, নির্বাচন কমিশন, পিএসসি ও দুদককে সম্পূর্ণ নিরপেক্ষ করার ওপর তিনি জোর দেন। প্রথম সংসদ অধিবেশন নিয়ে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, সরকার ইতিমধ্যেই প্রথম অধিবেশনকে ব্যর্থ করেছে। যদি সরকার নিজেদের ভুল বুঝতে না পারে এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়নে উদ্যোগী না হয়, তবে এই লড়াই আবারও রাজপথে গড়াবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু যদি তা না হয় তবে যারা সংস্কারের পক্ষে ভোট দিয়েছে তারা বসে থাকবে না। অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঞ্চালনায় কনভেনশনে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ চায় বিরোধী দল। দলীয় লোক দাবি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তকুর রহমানের অপসারণ চেয়েছে বিরোধী দল, কিন্তু তাদের এই দাবির বিপক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার ৩০ এপ্রিল জাতীয় সংসদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল পাসের পর সংসদে হওয়া অনির্ধারিত আলোচনায় গভর্নর নিয়ে এমন আলোচনা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাট এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল জাতীয় সংসদে পাস হয়। বিল দুটি পাসের জন্য আলাদাভাবে সংসদে তোলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ছাড়া অন্য কেউ বিল দুটি জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দেননি। ফলে রুমিন ছাড়া কোনো সদস্য বিলের ওপর আলোচনার সুযোগ পাননি, কিন্তু বিরোধী দলের একাধিক সদস্য বিলের ওপর আলোচনার জন্য হাত তোলেন। বিল পাসের পর আলোচনার এক পর্যায়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না। এরপর বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধানমন্ত্রী কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের দলীয় লোক দেবেন না যে সিদ্ধান্ত দিয়েছেন। যদি এরকমই হয় আমরা আনন্দিত, এটাকে আমি ধন্যবাদ দেব। কিন্তু এখনকার গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন তার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল। আমি যেহেতু জানি
নেই তিনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে এটা কোনো দৃঢ়ভাবে, এবং তার যদি এরকম পরিচয় থাকে তাহলে প্রধানমন্ত্রী সিদ্ধান্তের আলোকে তাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকে একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক। তখন স্পিকার কাইসার কামাল বলেন, অর্থমন্ত্রী এ ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা যে নির্বাচন পরিচালনা কমিটিতে থাকলে দলীয় পদ কিনা, নির্বাচন পরিচালনা কমিটি, নট দল। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, দলকে সমর্থন করা মানে দলের লোক না, আর কোনো দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না। নিশ্চয়ই আপনাদের দলের অনেক লোক আপনাদের নির্বাচনী কার্যক্রমে সহায়তা করেছেন যারা আপনার দলের লোক না। অর্থমন্ত্রী বলেন, নির্বাচন বাংলাদেশে একটা বিশাল কর্মযোগ্য, এখানে অনেক সহযোগিতা করতে পারেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল পাসের পর অন্য বিলটি আনা হয়। বিলের আলোচনায় রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ বা পিলার হচ্ছে বিমা খাত। যদি নির্মোহভাবে আমরা আলোচনা করি তাহলে বিমা খাতের অবস্থা বলতে হয় খুব বেশি ভালো নয়। জবাবে অর্থমন্ত্রী বলেন, তিনি সম্পূর্ণভাবে একমত, বাংলাদেশে বিমা শিল্প খুবই কঠিন একটি অবস্থা পার করছে। অব্যবস্থাপনা, দুর্নীতি এবং সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির জন্ম হয়েছে যারা আইন কানুনের কোনো তোয়াক্কা করে না। এ পর্যায়ে বিরোধী দলের একাধিক সদস্য কথা বলার সুযোগ চান। স্পিকার কাইসার কামাল বলেন, এ পর্যায়ে কথা বলার সুযোগ নেই, তবে তিনি বিরোধী দলের নেতা শফিকুর রহমানকে সুযোগ দেন। বিরোধী দলীয় নেতা বলেন, আসলে বেশিরভাগ সদস্য আমরা এখানে নতুন এসেছি, আমরা বিধি আস্তে আস্তে রপ্ত করছি। তিনি বলেন, এই বিলটা কোনো সময়সীমার মধ্যে বন্দী নয়, সময়ের কোনো বাধ্যবাধকতা নাই, এখানে বিধিটা মানাই তো উচিত ছিল, আমরা তো 3 দিন আগে, একদিন আগেও তো পেলাম না মেটেরিয়ালস, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। আমি অনুরোধ করব আমাদের এই অধিকার খর্ব করবেন না, আমাদের এই অধিকার আপনার মাধ্যমে সংরক্ষণ হোক, এই বিল দুটোই স্থগিত করে, যেহেতু 2টার কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে। তখন স্পিকার বলেন, বিধি অনুযায়ী গতকাল বিলের রিপোর্ট দেওয়া হয়েছে, সময় মার্জনার এখতিয়ার স্পিকারের আছে। তখন স্পিকার বিলটি পাসের প্রক্রিয়ায় এগিয়ে যান, বিলটি পাস হয়। আরও জানিয়ে দেব, 68 পাম্পে ফুয়েল পাস ছাড়া জ্বালানি মিলবে না, তালিকা প্রকাশ। ঢাকা মেট্রোপলিটন এলাকার 68টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল বিতরণের সময় ফুয়েল পাস অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার 4 মে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এছাড়া তালিকার 1 থেকে 18 ক্রমিকের ফিলিং স্টেশনগুলোর প্রাইভেট কারে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এসব ফিলিং স্টেশনে জ্বালানি তেল গ্রহণের সময় অবশ্যই ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করতে হবে। ফুয়েল পাস অ্যাপের ব্যবহার ঢাকা মেট্রোপলিটনের সব ফিলিং স্টেশনে অতি দ্রুত বাধ্যতামূলক করা হবে। গুগল প্লে স্টোর থেকে এখনই ফুয়েল পাস ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন, অথবা https://www.fuelpass.gov.bd এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন। দ্রুত রেজিস্ট্রেশন করে নিরবিচ্ছিন্ন জ্বালানি গ্রহণ করুন। এর আগে গত 9 এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হয়। পরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় অ্যাপটি উন্মুক্ত করা হয় মোটরসাইকেল চালকদের জন্য। এছাড়া 21 এপ্রিল থেকে ঢাকার বেশ কিছু ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের নির্দেশ দেয় জ্বালানি মন্ত্রণালয়। এদিকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর থেকে স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। অধিকাংশ পাম্পে নেই যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা করতে হচ্ছে না অনির্দিষ্ট সময়ের জন্য। আরও জানিয়ে দেব, হাম ও উপসর্গের রেকর্ড মৃত্যু। সারা দেশে গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে 15 ও নিশ্চিত হামে 2 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার 3 মে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত 15 মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত 1.5 মাসে সারা দেশে 311 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 52 শিশুর, আর উপসর্গ নিয়ে মারা গেছে 259 শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে পরীক্ষায় প্রমাণিত 5467 শিশু, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে 41,793 শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে 17 শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে 22,705 শিশু। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে এ বিভাগে। 17 মৃত্যুর মধ্যে 12 জনই এ বিভাগে। আরও জানিয়ে দেব, নওদা ও রেজিনগরে জোড়া জয় পেলেন বাবরি মসজিদ নির্মাতা শেখ হুমায়ুন কবির।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে বড় চমক এনে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি আসনেই জয় পেয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি দুই আসনেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নওদা আসনে হুমায়ুন কবির পেয়েছেন ৮৬,৪৬৩ ভোট। বিজেপি প্রার্থী রানা মণ্ডলকে তিনি ২৭,৯৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রেজিনগর আসনে তার প্রাপ্ত ভোট ১,২৩,৫৩৬, যেখানে বিজেপি প্রার্থী বাপন ঘোষের থেকে তিনি ৫৮,৮৭৬ ভোটে এগিয়ে থাকেন। দুই আসনেই তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে নেমে গেছে। ভোটের আগে থেকেই হুমায়ুন কবির ছিলেন রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে স্থাপত্য নির্মাণ এবং নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি ব্যাপক আলোচনা তৈরি করেন। একসময় কংগ্রেস ও পরে তৃণমূলের বিধায়ক থাকা হুমায়ুন দল থেকে বহিষ্কারের পর আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন এবং সেই দল থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে তার বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও দলীয় ভাঙনের অভিযোগও ওঠে। তবে সব বিতর্ক সত্ত্বেও নওদা ও রেজিনগর দুটি আসনেই জয়ী হয়ে তিনি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলেন। আরও জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা হলে মার্কিন বাহিনীর ওপর হামলার হুমকি ইরানের। ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে তাহলে তারা হামলা চালাবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প এই প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে একটি সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর জবাবে এই হুমকি দেয় ইরান। ইরানের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালীর কাছে আসতে বা এতে প্রবেশ করতে যায় তাহলে তাদের উপর হামলা চালানো হবে। বিশেষ করে আগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা চালালে সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, ইরান বারবার বলে আসছে যে এই প্রণালী ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতেই তাদের সঙ্গে সমন্বয় করতে হবে। এই বিবৃতিটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBতেও প্রচার করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম অভিযানে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টিরও বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫,০০০ সেনা সদস্য অংশ নেবে। আরও জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা হলে মার্কিন বাহিনীর ওপর হামলার হুমকি ইরান। ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে তাহলে তারা হামলা চালাবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প এই প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে একটি সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর জবাবে এই হুমকি দেয় ইরান। ইরানের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালীর কাছে আসতে বা এতে প্রবেশ করতে চায় তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। বিশেষ করে আগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা চালালে সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, ইরান বারবার বলে আসছে যে এই প্রণালী ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতে তাদের সঙ্গে সমন্বয় করতে হবে। এই বিবৃতিটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBতেও প্রচার করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম অভিযানে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫,০০০ সেনা সদস্য অংশ নেবে।